দৌড়াতে দৌড়াতে একটা সময় রাস্তায় বসে পড়ে অরিন। না, আর এক বিন্দুও শক্তি নেই শরীরে। পা দুটো যেন অবশ হয়ে আসছে তার। নিঃশ্বাস ওঠানামা করছে ঘন ঘন। খুব বেশি অন্ধকার হওয়ার ফলে তেমন কোনো কিছুই চোখে পড়ছে না তার। ঠিক তখনই একজন ছায়া মানব তার সামনে এসে দাঁড়ায়। তাকে দেখা মাত্রই অরিন ভয় আর আতঙ্কে ডুকরে কেঁদে ওঠে। হঠাৎ গম্ভীর গলা ভেসে আসে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির থেকে। আর ইউ টায়ার্ড বেবি গার্ল, অর ওয়ান্ট সাম মোর ফান? অরিন কোনো কথাই বলে না, দুহাত ভর করে পিছিয়ে যেতে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আবার বলে ওঠে, দেখো, এত দৌড়ে লাভ নাই, শুধু শুধু পা ব্যথা করবে। সেম সাম এনার্জি ফর টু নাইট। সাইকো হাসি দিয়ে বলছে। অরিন কোনো কথা না বলে ভয়ে কাঁপতে থাকে। সামনে থাকা লোকটি তার দিকে মুখ নিচু করে বলে, লেটস গো টু আওয়ার হোম। অরিন আবার কিছুটা সাহস জুগিয়ে বলে ওঠে, আপনার মতো একটা জানোয়ারের সাথে আমি কিছুতেই যাব না। অরণ্যের সামনে হাঁটু ফেড়ে বসে সামনে থাকা ব্যক্তিটি বলতে থাকে, জানোয়ারগিরি এখনও দেখাই নিবও, বাসায় চলো, তারপর দেখাচ্ছি। কথাটা বলেই মিস্টার কিংসুক অরিনকে টানতে টানতে নিয়ে গেলেন তার গাড়ির কাছে। রীতিমতো হ্যাসকা টান একে বলে। অরিন হাজার চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারে না। আজকে থেকে তোর জীবনের একমাত্র ভিলেন আমি বউ। আমার থেকে পালানোর ভয়ঙ্কর শাস্তি তুই পাবি। 5 বছর পূর্বে। তোমার কি মাথা ঠিক আছে অরিনের বাবা? আর কোনো উপায় আছে বলো? তাই বলে আমার 15 বছরের মেয়েকে বিয়ে দিব, তাও 25 বছরের একটা ছেলের কাছে? তুমি কি বোকার স্বর্গে বসবাস করো, নাকি এটা আদিম যুগ? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? জীবনটা কি নাটক? আইনও আছে, জীবনও নাটক নয়। কিন্তু যা করছি আমি আমার অরিনের ভবিষ্যতের কথা ভেবে করেছি। এতে আমার একটু রিগ্রেট নেই লিজা। মিসেস লিজা অনেক কিছু বলতে গিয়েও পারলেন না। তার কাছে মনে হচ্ছিল তারা কোনো আদিম যুগে বসবাস করছে, যেখানে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়। কিন্তু তার স্বামী তো যথেষ্ট শিক্ষিত। তিনি কেন এসব বিষয় মেনে নিচ্ছেন? নাকি এর মধ্যে আছে কোনো জটিল বিষয়? আর কিছু না বলে উঠে গেলেন অরিনের বাবা বিয়ের আয়োজন করতে। আর যাই হোক, খানবাড়ির সাথে সম্পর্ক হতে যাচ্ছে তাদের, সেটা যেভাবেই হোক না কেন আয়োজন তো হালকা পাতলা করতেই হবে। খানবাড়ি? আর ইউ ফাকিং কিডিং উইথ মি পুপি? ওয়াই গুড আই মেরে ইন এ টিনেজ গার্ল? কিংসুকের চিৎকার শুনে কিছুটা দমে যায় আতিয়া বেগম, কিন্তু হাল ছাড়লে তো হবে না তার। আই এম নট কিডিং ইউ কিংসুক, ইউ হ্যাভ টু, ফর মি। ফর ইউ? নিজে থেকে 10 বছরের ছোট মেয়েকে বিয়ে করতে চায় না কিংসুক। আর কেনই বা চাইবে? কোনো পাগল হলেও এমন কাজ করবে না। সেখানে কিংসুকের মতো এত রাগী আর বদমেজাজি মানুষ কেনই বিয়েতে রাজি হবে? কিন্তু আতিয়া বেগমের কথা সে ফেলতে পারে না, কারণ বাবা মা ছাড়া কিংসুককে তার পুপিয়ে মানুষ করেছে। সে না চাইলেও এই বিয়েটা করতেই হবে তাকে। কিছুক্ষণ চিন্তা করেই কিংসুক আর কিছু বলে না, বিয়েতে রাজি হয়ে যায়। কিন্তু তার অমতের বিয়ে বলে সে শুধুমাত্র রেজিস্ট্রি পেপার সাইন করেই চলে আসে। অবশ্য তেমন কোনো আয়োজনও করা হয়নি। কেউ বলতেই পারবে না যে এখানে কারো বিয়ে হচ্ছে। আর কিংসুকের যাওয়াটাও ছিল একটা প্রশ্নবোধক চিহ্নের মতো। আর ওইদিকে অরিন, সে তো জানেই না তার সাথে কি হয়ে গেল। প্রতি শুক্রবারের মতো এবারও তাদের বাসায় অনেক মেহমান এসেছে। কিন্তু অবাক করার বিষয় হলো কেউ আজ খুশি নয়। তার বাবা কৌশলে তাকে দিয়ে শুধু পেপারে সাইন করে নিয়েছিল, কিন্তু কিসের পেপার সেটা সে জানে না, তাকে জানতেও দেওয়া হয়নি। এত তাড়াহুড়ো করে তাকে দিয়ে সাইন করানো হয়েছে যে উপরে কি লেখা সেটা পড়ারও সে সুযোগ পায়নি। ছোট মনে হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। সবাই তাকে যেন এক প্রকার কোণঠাসা করে চলেছে আজকে। সে শুধু জানে পড়াশোনার জন্য তাকে বাড়ির সবার থেকে দূরে থাকতে হবে। তাই তো নিজের ইচ্ছের বিরুদ্ধে চলে যাচ্ছে ঢাকা, রাজশাহী থেকে। কিন্তু নিয়তি যে তাকে এক নির্মম ইতিহাসের সাক্ষী করতে চলেছে, সেটা তো জানা নেই অরিনের। অবসেশন অনেক প্রকারের হয়, কিন্তু আনহেলদি অবসেশন একজন মানুষকে সাইকোতে পরিণত করে, একজন সুস্থ মানুষকে পাগল প্রেমীতে পরিণত করে, যেমনটা হয়েছিল কিংসুকের সাথে। যেখানে অরিন কখনো কিংসুককে দেখেনি, শুনিনি, পরিচিত হয়নি, শুধু খানবাড়ির বড় ছেলে হওয়ার তাগিদে মনির থেকে কয়েকবার নাম শুনেছিল। সেখানে সে কিভাবে কিংসুকের আনহেলদি অবসেশনে পরিণত হলো তা সে নিজেও জানতে পারেনি। 5 বছর পর খানবাড়িতে আজ আনন্দের মৌসুম চলছে। আজমল শেখের মেয়ে সাথীর গায়ে হলুদ আজ। আয়োজনের কি শেষ আছে? এই 5 বছরে অরিন আর সাথীর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে।
একজন আরেকজনকে ছাড়া কিছুই বোঝে না এমন একটা। সাথে যেমন চুপচাপ, একটু মুডি, অরিন ঠিকই তার উল্টো, একদম ফটাকা। এক জায়গায় টিকে থাকা তার পক্ষে মুশকিল। আজ অবধি খানবাড়িতে যতগুলো নালিশ এসেছে সব অরিনের কৃপাতেই এসেছে, কিন্তু তাকে কেউ কিছু বলার সাহস পায় না, কারণ আতিয়া বেগম অরিনকে নিজের মেয়ের মতো বড় করেছে। আতিয়া বেগমের কোনো সন্তান না থাকায় সে অরিনকে একদমই নিজের মনের মতো করে বড় করেছে। আর অরিনও হয়েছে মণিভক্ত। সাথী বলছে, পাপা, কিংসুক ভাই আমার বিয়েতে আসবে তো নাকি? এবারও তার দেখা পাওয়া যাবে না। মেয়ের কথা শুনিয়ে আজমল শেখ একটু দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। যেদিন থেকে অরিন এই বাড়িতে এসেছে সেদিন থেকে তো কিংসুকের ছায়াও এই বাড়িতে দেখা যায়নি। আজমল খান বলছেন, বলেছিলাম তো মামনি, কিন্তু অরিন জবে থেকে এসেছে ও তো আর দেশেই পা রাখেনি। ভাই না আসুক, কিন্তু অরিন থাকবেই। এই 5 বছরে সে আমার সব কিছু হয়ে গেছে। রেহানা বেগম বলছে, বাপ বেটির কথা শেষ হলে একটু নিচে চলেন, খানাপিনার দিকটাও তো দেখতে হবে এখন। ওকে চলেন ম্যাডাম। আজমল শেখ আর রেহানা বেগম চলে যাওয়ার পর সাথী পড়ে গভীর চিন্তায়, কারণ সে এই বিয়েটা করতে চায় না। আর সাথীর আব্বু তার এবং সৌরভের বিয়েটা কিছুতেই মানবে না। তাই সে অরিনের অপেক্ষা করে। এখন পারলে অরিনই পারবে তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। সাথীর চিন্তার মাঝে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে অরিন। কী রে সাথী, কী করিস বই না? আর কি, বিয়ে ভাঙা দান্দা খুঁজতেছি। তোর ওই মাথা মোটা বয়ফ্রেন্ডটা কই? আর কই, আমার বাপের সাথে মিলে আমার বিয়ের খানাপিনার দিক সামলাচ্ছে। অরিন অট্ট হাসিতে ফেটে পড়ে। বিশ্বাস কর, বলটা যদি একটু আব্বুকে বলতো তাহলে কি আর এসব হতো বল? কী রে শুভ, নিজের না হওয়া বউয়ের বিয়েতে কাজ করতে কেমন লাগে? ভাই, আমি হারপিক খাবো যদি সাথীর বিয়েটা হয়ে যায়। তো যা না, তোর মামার সাথে কথা বল। বলতে গেছিলাম তো, গেলেই বিভিন্ন মাছের লিস্টে ধরিয়ে দেয়। শালার জীবন আমার। পিছন থেকে পুষ্প ও শুভর বোন এসে খুব সিম্পেথি খায়। কী রে গরিবের কাবির সিং, কি খবর তোর? এই ভাগ বলছি। পারিস তো খালি আমার সাথেই। এদিকে নিজের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, আর অন্যদিকে বেচারা মানুষকে খাওয়াচ্ছে। থাক রে পুষ্প, বাদ দে। তোর মামা একটা জালেম। কই আমার বন্ধু সাথীকে সুমো খাওয়ার প্ল্যান করেছিল, সেখানে গায়ে হলুদের মিষ্টি খাচ্ছে। অরিন বলছে, গায়ে হলুদেরই তো মিষ্টি খাচ্ছে, বিয়ের তো আর নয়। কথাটা বলে সামনে এগিয়ে গেল অরিন। এটা হলো অরিনের গণ্ডগোলি টিম। আজ অবধি যত ঝামেলা হয়েছে খানবাড়িতে তার বেশিরভাগই তাদের 7 জনের করা, যদিও 2 জন বাকি আছে আসতে, কারণ তারা ক্লু খুঁজতেছে বিয়েটা বেচতে দেওয়ার জন্য। শুভ বলছে, অরিন, আমার কলিজা পাখি, আমার বউটাকে নিয়ে আয়, আর পারছি না ওর বিয়ের বাজার করতে। অরিন বলছে, সে কি শুভ ভাই, আমি ভাবলাম আপনি হারপিক খাবেন, তাই এই যে 2টা হারপিক নিয়ে আসছি। কোনটা খাবেন বলেন? অরিনের কথা শুনে সবাই হাসাহাসি করলেও শুভ প্রায় কাঁদো কাঁদো ভাব ধরল। কিন্তু কি করার, যে নিজের ভালোবাসার কথা বলতে পারে না তাকে দিয়ে ভবিষ্যতে কিছুই হবে না। আরিফ বলছে, বাকি 2 জন কই অরিন, কিছু পেল? দেখোই না কি হয়। কথাটা বলে অরিন হারপিকের বোতল দুটো শুভর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় হলুদ আয়োজন প্রায় শুরুর দিকে। অতিথিরাও এক এক করে আসছে, কিন্তু অবাক করার বিষয় হলো অতিথিদের সাথে সাথীর হবু বরের বাড়ির লোকগুলো চলে আসে। দেখ কি বেহায়া, হলুদে কেউ আসে? চলে যায় প্রাণের পাখি, চলে যায়। শুভ বলছে। আরিফ বলছে, ওহে আমার বাংলা সিনেমার শেখাখোর নায়ক বাপ্পারাজ, এবার একটু থাম বাপ। তোমরা কি একটু চুপ থাকতে পারো না? দেখছো তো কিছু একটা ভাবছি। অরিন, পুষ্প, শুভ আর আরিফ গালে হাত দিয়ে চিন্তা করতে থাকে কি করা যায়, কিভাবে বিয়েটা ভাঙা যায়। ঠিক তখনই অরিনের ফোনে একটা ছোট্ট মেসেজ আসে, আর সে সাথে সাথে উঠে চলে যায়। অরিন যাওয়ার কিছুক্ষণ পরে খানবাড়িতে প্রবেশ করে কয়েকটা সেম কালারের গাড়ি। গাড়িগুলো এক এক করে ঢোকার পর একটা কালো মার্সিডিজ গাড়ি প্রবেশ করে খানবাড়িতে। গাড়িটি আসার সাথে সাথে আতিয়া বেগম, আজমল শেখ সবাই ছুটে চলে আসে। গাড়ি থেকে একজন সুদর্শন পুরুষ নেমে আসে তাদের দিকে। অবশ্য সে একা নয়, সাথে 7-8 জন বডিগার্ড। ব্যক্তিটির চোখে মুখে নেই কোনো হাসি। তাকে দেখা মাত্র অনেকে মেয়ে হা হয়ে তাকিয়ে থাকে। রাবেয়া বলছে, আমার কিংসুক চলে এসেছে, আরে এটা আমার বাবা। ইনি হলেন রাবেয়া খান, মিস্টার কিংসুক, আবিরের দাদিমা, খান বাড়ির কর্ত্রী। কিংসুক ওনার কলিজার টুকরো। একমাত্র নাতি হওয়ায় কিংসুককে উনি চোখে হারায় যেন। সবাই বলে কিংসুক নাকি তার মৃত দাদার মতোই দেখতে হয়েছে। আসসালামু আলাইকুম দাদি, কেমন আছো?
যেমন রেখেছিস। আমাদের কথা কি আর তোর মনে পড়ে? পড়ে, সবার কথাই মনে পড়ে। তার দাদির সাথেই কি শুধু কথা বলা হবে? কথাটা বলে সামনে এগিয়ে গেলেন আতিয়া বেগম। কিনসুক আর নিজেকে ধরে রাখতে না পেরে জড়িয়ে ধরে আতিয়া বেগমকে। আতিয়া বেগম আবিরের ফুপি, নিজে বিয়ে করেননি ভাইয়ের ছেলের জন্য, নিজের হাতে মানুষ করেছেন তাকে। বাড়িতে তার কথাই চলে বললেই হয়। আমার আমানত ঠিক আছে ফুপি? কিংসুক বলছে। কিংসুকের কথা শুনে আতিয়া বেগম শুকনো ডোক গেলে। তাহলে কি আবারও সেই রাতের মতো কোনো ইতিহাস তৈরি হতে যাচ্ছে? আবারও কি খানবাড়ি রক্তে রঞ্জিত হবে? 5 বছর নিজের সর্বোচ্চ দিয়ে অরিনকে আগলে রেখেছেন উনি। কিংসুক তাহলে আবার অরিনকে কেড়ে নিতে এসেছে? আতিয়া বেগম কথা ঘুরিয়ে ফেলে। আতিয়া বেগম বলছে, অনেক দূর থেকে এলি, ভিতরে আয়। কিংসুক ভিতরে নিয়ে যায় আতিয়া বেগম, কিন্তু তার চোখ অন্য কিছু খুঁজতে ব্যস্ত। 2 ঘন্টা পর সবাই যখন হলুদ নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সবার ফোনে একটা ছোট SMS চলে গেল। সাথীর হবু বরের কেলেঙ্কারি তার বর্তমান গার্লফ্রেন্ডের সাথে। ব্যাস, হলো বিয়ের রফাতফা। সেই ঝগড়া, তারই মাঝে বর বাঁধালো এক কাণ্ড। সে রিভলভার বের করে সাথীর মাথায় দৌড়ল। না, খানবাড়িতে তো বিয়ে করেই ছাড়বে। সবার মাঝে একটা আতঙ্ক বাসা বাঁধে। কেউ ভয়ে পুলিশকে কল করতেও পারে না। ঠিক তখনই জামাইয়ের পায়ে একটা গুলি লাগে, আর জামাই মাটিতে বসে পড়ে। কিংসুক তার লাইসেন্স করা রিভলভার দিয়ে জামাইয়ের পায়ের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তারপর পুলিশ এসে জামাই সহ তার পরিবারকে নিয়ে যায় ফ্রড কেসের দায়ে। কিছুক্ষণ পর রেহানা বেগম বলছে, এখন আমার মেয়ের কি হবে? কে বিয়ে করবে ওকে? সাথিয়া শুভর বিয়েটা দিয়ে দাও, কিংসুক বলছে। কিংসুকের কথা শুনে রেহানা বেগম কিছুটা হলেও শান্ত হন। শুভ ছেলে হিসেবে খারাপ নয়, এই এক স্টেজে বিয়ে হবে বলে ঠিক করা হলো। ব্যাস, হয়ে গেল তাদের মিলন। কিন্তু এরই মাঝে খবর গেল অরিন মিসিং। কথাটা কিংসুকের কানেও গেল। শুধু অরিন নয়, সাথে তার 2 গন্ডগোলের দলও মিসিং। ব্যাস, কারো আর বুঝতে বাকি রইল না কাজটা অরিনেরই করা। শুভ, পুষ্প, আরিফার সাথে সবাই মিলে কিংসুককে জোরাজোরি করে তাদের সাথে নিয়ে আসে। যেহেতু তার কথায় সবাই রাজি হয়েছে, তাই তাকেও তো সাথে লাগবেই। রীতিমতো কিংসুকের পায়ে পড়ে তাকে আনতে হয়, কারণ এসব বাচ্চামো তার পছন্দ নয়। সবাই মিলে চলে আসলো তাদের আড্ডা দেওয়ার জায়গায়, মানে অরিনের রুমে। আর সাথী বলছে, অরিন বেবি, কই তুই, বিয়ে তো ভাঙছে। সাথীর কথাটা শুনে আলমারির উপর থেকে অরিন বলল, সত্যি? ব্যাস, সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেল অরিন। আলমারির উপরে একদম ছোট্ট বাদর রানীর মতো বসেছিল অরিন। অরিন, মা গাছে উঠে লুকালেও পারতি, এভাবে বাদরের মতো আলমারিতে কেন ঝুলছিস? আরিফ বলছে। আরিফ আর অরিনের বাবার নাম একই, তাই তাকে সবাই অরিনের পাতানো বাপি ডাকে। আর সে অরিনকে মেয়ে, যদিও বয়সে 2 বছরের বড়। অরিন বলছে, আমি কি স্বেচ্ছায় উঠেছি নাকি? তাহলে? ক্লোজেটসের ভিতর থেকে মনিয়া আর রকি বের হয়ে বলল, তারাই অরিনকে উঠিয়েছে। অরিন, ভাই নামা না আমাকে। শুভ বলছে, তুই বুঝলেই থাক, একদম বাদর রানীর মতো লাগছে। অরিন আবার শুরু করে দেয় তার মেলোড্রামা। মনি ঠিকই বলতো, কখনো কারো ভালো করতে নাই, এভাবেই ফিটে চুরি মারে। ঠিক আছে, নামাতে হবে না। মনি, চুপ কর মা, এখনই নামাচ্ছি তোকে। অরিনের ড্রামা দেখে সবাই তড়িঘড়ি করে তাকে নামাতে ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একটু বেশি উপরে হওয়ায় তাকে নামাতে গিয়ে সবাই একসাথে পড়ে যায়। পড়ে যাওয়ার পরও সবাই নির্লজ্জের মতো হাসতে থাকে। আবির ভাই, তুমি কিছু মনে করো না, আমরা আসলে ছোট থেকে একটু বেহায়া টাইপের। কথাটা বলে আরিফ আবিরের দিকে তাকালো। আবির মানে কিংসুক কিছু না বলেই চলে গেল বাহিরে। অরিন বলছে, লোকটা কে রে সাথী? অরিনের প্রশ্ন বোধ হয় কিংসুকও শুনতে পেল। কয়দিন গেলেই বুঝতে পারবি অরিন, আমি কে। কিংসুক পিছনে না তাকিয়ে আনমনে কথাগুলো বলে চলে গেল। সাথী বলছে, আরে কিংসুক ভাই এটা। ও, হ্যান্ডসাম আছে। সেদিন রাতে সবাই হাসি আনন্দে কাটালেও বোর্ড থেকে শুরু হলো মহাঝামেলা। কারণ আমাদের সাথী ম্যাডামের লেহেঙ্গার একদম রফাদফা। অবশ্য কাজটা আমারই ছিল, যদি এভাবে বিয়েটা না আটকানো যেত তাহলে অন্যভাবে ঠিকই আটকাতাম। ব্যাস, যা বাবা তাই কাজ, দিয়েছিলাম লেহেঙ্গাটা নষ্ট করে। ভোর সকালে সাথীর চিৎকার চেঁচামেচি শুনে সবার ঘুম ভাঙলেও আমি ঠিকই মরার মতো ঘুমাচ্ছিলাম। মনি আর পুষ্প এসে আমাকে টেনে তুলে সোজা নিচে নিয়ে যায়। সবাই খুব একটা রাগে ভাব নিয়ে তাকিয়ে থাকে আমার দিকে। আদরে তোমাকে বাদর বানিয়েছি আমি। যা বাবা, আমি আবার কি করলাম মনি? কি করতে আর বাকি রেখেছো বলো তো? মনির কথা অনুযায়ী নিচের সাথীর কাটাছেঁড়া লেহেঙ্গাটার দিকে তাকালাম।
অরিন বলছে, উফ শিট, কিন্তু মনেই আর তো কোনো উপায়ই ছিল না। মানে আবার কিসের উপায়? কেন? বিয়েটা ভাঙার? আমার মুখ ফসকে কথাটা বের হওয়ার সাথে সাথে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। আর অশুভ মানে শুভ ভাই তাড়াতাড়ি কথাটা ঘুরিয়ে নেন আর বলে এখনই আরেকটা লেহেঙ্গা নিয়ে আসবে। রেহনা বেগম বলছে, কিন্তু এই ভোরবেলা তোরা লেহেঙ্গা পাবি কোথা থেকে? সবার মুখে চিন্তার ভাঁজ পড়ল, কারণ বিয়েটার সকাল 12টার আগেই করতে চায় তারা। নতুন ট্রেন্ড বলে কথা। ঠিক সে সময় নিচে এলো হিরো, গল্পের হিরো আর আমার জীবনের একমাত্র ভিলেন। কিংসুক বলছে, আমি বলে দিচ্ছি ওরা শোরুম খুলে দিবে, তোরা বেরিয়ে পড়। উফ ভাইয়া, তুমি একটা জিনিসই। সেদিন পুরোপুরি আমি কিংসুককে দেখেছিলাম। মাশাল্লাহ, ভালোই লম্বা, বডি দেখে মনে হচ্ছিল প্রতিদিন জিমে পড়ে থাকে, কিন্তু মুখটা এমন বাঁকা, মনে হয় জীবনেও হাসিনি, আর প্রতিদিন করলা জুস খায়। কিংসুক কাকে যেন কল দিয়ে কিছু একটা বলে আর কোনো দিকে না তাকিয়ে বাগানে চলে যায়। আমি বেহায়ার মতো ওনার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। কেন জানি না একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। আসলে খানবাড়িতে প্রথম চর্বি ছাড়া ফিট বোর্ডে ছেলে দেখলাম, তাই আর কি। দুপুরবেলা সাথী বলছে, অরিন, ওরা তো এখনো লেহেঙ্গাটা নিয়ে আসলো না রে, শুধু শুধু মেকআপ করেই যাচ্ছি। আসছে রে, আমার কথা হয়েছে। প্রতিটা বেস্ট ফ্রেন্ড যেমন তার বেস্ট ফ্রেন্ডের বিয়েতে সাজে, ঠিক তেমনই আমিও সাজলাম। একটা ওর মতো করে অফ হোয়াইট লেহেঙ্গা পরে সিম্পল সাজ দিলাম। কানে ফেক দুল আর চুলগুলো খোলাই রাখলাম। বরের এন্ট্রি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার কনের এন্ট্রির পালা। নিসা, আরিফ, রকি, শুভ আর বাকি বাড়ির লোকেরা দাঁড়িয়েছিল। এবার গানের সাথে সাথে কনের এন্ট্রির পালা। সাথে ছিলাম আমি, মণি আর পুষ্প। নিচে নামতে নামতে সবাই আমাদের দিকে তাকিয়েছিল। শুভ বলিউড স্টাইলে বউকে দেখে কান্না করার মতো অভিনয় করতে চেয়েও পারল না, বরং সাথীকে দেখে তার মুখে বিশাল হাসি ফুটে উঠল। আর অন্যদিকে সাথী তো রেগে শেষ। কোথায় চোখে পানি আনবে তাকে দেখে? তা না, উল্টো হেসে শেষ হয়ে গেল। নিচে উপস্থিত এত চোখের ভিড়ও আমার চোখ গেল সকালে সেই সুদর্শন পুরুষটির উপরে। কালো পাঞ্জাবিতে তাকে মারাত্মক লাগছিল, কিন্তু মুখে নেই তেমন হাসি। আর সাথে সে একদল লোক, মনে হচ্ছিল মিছিল নিয়ে বের হবে তারা। বড় লোকদের এই একটা ঝামেলা, সাথে বডিগার্ড থাকে। আমার যে টাকা আছে সেটা দেখাতে হবে না। বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত হয়ে গেল। অবশ্য বিয়ের মজা রাতেই হয়, বরকনেকে জ্বালানোর জন্য। তখন চেয়ার নিয়ে আরিফ, শুভ, রকি আর কিংসুক বসেছিল। কি জানি কি মহা মিটিং চলছিল তাদের। দেখে মনে হচ্ছিল কিংসুক খান একটু মুড নিয়ে বসেছিল। জন্মের পরে হাসেনি মনে হয়। তারই মাঝে আমি আর পুষ্প যাচ্ছিলাম উপরে ফ্রেশ হতে। ঠিক তখনই আমাদের ডাক পড়ল, অরিন, এদিকে আয়। বেশ ভারী গলায় ডাকলো আমাকে আরিফ। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। কাজটা কি তুমি ঠিক করলে অরিন? এই রে, শিওর। ওরা বুঝতে পেরেছে। ওদের গাড়ির টায়ার পাংচারটা আমিই করেছিলাম একদিন। কিসের কথা বলছো তুমি? কাজটা তুই ঠিক করিসনি অরিন, বিরাট ক্ষতি হতে পারত। কথাটা শুনে বুঝলাম গত মাসে পাশের বাড়ির কাকুকে যে আমি ভূত সেজে ভয় দেখিয়েছিলাম ওটা সবাই জেনে গেছে। আরিফ বলছে, মনিকে কিন্তু এবার বলতেই হচ্ছে। না না, প্লিজ প্লিজ বলো না, আমি আর কাউকে ভূত সেজে ভয় দেখাবো না। আমরা তো ভূতের কথা বলছি না। আচ্ছা সরি, তোমাদের গাড়ির টায়ার আর পাংচার করব না। কথাটা বলা শেষ করতে সবাই আমার মুখের দিকে তাকালো, সাথে কিংসুকও। কি, সেদিন তুমি আমাদের গাড়ির চাকার কাজ শেষ করছিলে? ও মা, এটাও নয়? তাহলে তোমরা কিসের কথা বলছো? টিভির কাজ ভাঙার? আমার কথা শেষ হওয়ার সাথে সাথে সবাই অট্টহাসিতে হেসে উঠল। আসলে এই শয়তান ছেলেগুলোর কাজই হলো আমার পিছনে লাগা। সবাই হাসলেও কিংসুক হাসল না, বরং ল্যাপটপে মুখ গুজে রাখলো। বিয়ের দিনও কিসের কাজের? ওদের কথার মনে বুঝতে পেরেই রাগে নিজের লেহেঙ্গাটা ধরে উপরে চলে গেলাম। কিন্তু কোনো একটা চোখ আমার যাওয়া অবধি বেশ ধ্যান লাগালো, নজর ধরে তাকিয়েই রইল। তোমার ডানা আমি কাটবো পাখি। রাতের বেলা, রাতে ফ্রেশ হয়ে ঘুমানোর আগে একটু বারান্দায় গেলাম আমার গাছগুলোর অবস্থা দেখতে। অবশ্য আমার পাশের বারান্দাটা ছিল কিংসুকের। ডুপ্লেক্স বাড়ি হওয়ায় এই একটা ঝামেলা, খোলা বারান্দাগুলো দিয়ে একটি থেকে আরেকটিতে যাওয়া যায়। আমি সেদিকে ধ্যান না দিয়ে সোজা আমার গাছগুলোকে দেখতে লাগলাম। কিছুক্ষণ পরে মনে হলো কেউ একজন আমাকে দেখছে। কেমন যেন একটা ভারী লাগছে পরিবেশটা। আমি হঠাৎ করে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যাই। দেখি কিংসুক ভাইয়া এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। না আছে কোনো হাসি, না আছে কোনো রাগ। কেমন যেন একটা বিষাদময় তাকিয়ে থাকা তার। চোখ দুটো লাল আর সোয়াল শক্ত। আমি আমতা আমতা করে জিজ্ঞেস করলাম,
কিছু বলবেন ভাইয়া? আই এম নট ইয়োর ভাইয়া। কিছু একটা ভেবে আবার কিছুক্ষণ পর বললাম, তাহলে কিছু বলবেন আঙ্কেল? স্টুপিড। কথাটা বলে নিজের রুমে চলে গেল। কিছু বুঝতেই পারলাম না, লোকটা আমাকে স্টুপিড কেন বলল? বয়সে তো আমার থেকে বেশ বড়ই হবে, ভাইয়া নয়তো আঙ্কেলই বললাম। মুডটা একদম নষ্ট হয়ে গেল, ঘুমও আর আসলো না। সোজা চলে গেলাম কিচেনে নিজের জন্য পুডিং বানাতে। ভাবছি নেটফ্লিক্স দেখব আর টাইম পাস করব, যেই বাবা সেই কাজ। চলে গেলাম কিচেনে। আমি বরাবরই রাতে রান্না করি আর মনির জন্য কফিও বানাই। মনি বই পড়ে আর আমি নেটফ্লিক্স দেখি। এভাবেই কেটে যায় আমাদের রাতগুলো। পুডিং বসিয়ে কিচেনটা পরিষ্কার করতে লাগলাম। পিছন থেকে মনে হলো কেউ দাঁড়িয়ে আছে, নিশ্চয় মনি এসেছে। কফি খাবে? একটু অস্পষ্ট সুর ভেসে আসলো। তোমাকে খাবো। আমি পিছন না ফিরে বলতে লাগলাম, আজকেও কি বই পড়ে সারা রাত কাটাবে? মনে কেন যে প্রতিদিন বই পড়ো? মাঝে মাঝে আমার সাথে নেটফ্লিক্সও তো দেখতে পারো নাকি? কথাটা বলে সেলফ খুলে কফি পাউডারটা নিতে গেলাম, কিন্তু বেশ উফরে হওয়ায় নিতে পারলাম না। পিছন থেকে একটা শক্তপোক্ত হাত এসে কফির পাউডারটা বের করতে লাগলো। তার বুক আমার পিঠ বরাবর ঠেকলো। এতটাই কাছে দাঁড়িয়েছিল, ছায়ামূর্তিটি যেন তার নিঃশ্বাস আমার কাঁধে পড়ার মতো। হুট করে পিছনে ফিরে দেখি কিংসুক ভাইয়া আমার একদম কাছে দাঁড়ানো। হঠাৎ করে এমনটা হওয়ায় বেশ ভয় পেয়ে যাই আমি। সরি ভাইয়া, আমি ভেবেছিলাম মনি। আই এম নট ইয়োর ভাইয়া। ও আঙ্কেল, সরি। হঠাৎ করে কেন জানি না কিংসুক ভাইয়ার মুখটার আগে পরিণত হলো। কফির পাউডারটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, চিনি ছাড়া কফি বানাতে। আমি তো পুরোই অবাক, এত রাতে ওনার জন্য কফি বানাবো আমি? যাক, লোকটা হ্যান্ডসাম আছে, বানিয়েই না হয় দেই। কিছুক্ষণ পর, ভাইয়া আপনার কফি। সরি আঙ্কেল, আপনার কফি। ইশারা করে কফিটা নিচে রাখতে বলল উনি। ওনার কথা মতো সামনে টি টেবিলে কফিটা রেখে চলে যেতে লাগলাম কিচেনে। পিছন ফিরতে কানে এলো, ওনা নেই কেন তোমার গায়ে? ওনার কথা শুনে একটু লজ্জিত হলাম আমি। আসলে ভাইয়া মানে আঙ্কেল, এটা তো নাইট ফিস, ওনা থাকে না সাথে। না থাকলেও তোমাকে নিতে হবে। এসব একদম পছন্দ করি না আমি। এখন যাও, রুমে যাও। কথাটা শুনতে দেরি আর আমার যেতে দেরি হলো না। ফুডিংয়ের কথা প্রায় ভুলেই গেছিলাম। কিংসুক অরণ্যে ছুটে যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। কাল থেকে তোমার জীবন বন্দির গল্পটা শুরু মাইটির একমাত্র বউ। কিংসুক খুব আরাম করে অরণ্যের বানানো কফিটা খেলো আর ফোনে কিছু একটা দেখছিল। সকালবেলা ঘুম থেকে উঠতেই মনে হলো চুলায় তো পুডিং ছিল। এই রে, শেষ আজকে পুরো কিচেন। দৌড়ে গেলাম কিচেনে। ওমা, পুরো কিচেন ক্লিন, আর পুডিংয়ের কোনো অংশও নেই। নিশ্চয় মনি পরিষ্কার করে গেছে। আতিয়া বলছে, তাড়াতাড়ি করেন আম্মাজান, সবাই চলে এসেছে তো নিচে। চুলটা সেট করে নেই মনি। কেমন লাগছে বলো? বাহ, দারুণ লাগছে। কই আমার সখী কই? এই যে দাদি, এখানে। মাশাল্লাহ, কি সুন্দর লাগছে আমার পরিটাকে। এই কুর্তি সেটটা কিন্তু সেই হয়েছে। আমি বেশি সুন্দর দাদি, এই কুর্তি নয়। আমরা তিনজন মিলে নিচে চলে গেলাম। বৌভাতের জন্য সবাই এসেছে। যদিও প্রোগ্রামটা ছেলের বাড়িতে করানো হয়, কিন্তু এখানে খান বাড়িতেই হচ্ছে, কারণ দাদির ইচ্ছে। বিকেলবেলা প্রোগ্রামের শেষে সবাই যখন আড্ডা দিচ্ছিলাম, তখনই কোথা থেকে হীরা আন্টি চলে আসলো, সাথে জুলি আন্টিও। তারা দুজনেই আমাকে নিজেদের ছেলের বউ বানাতে চায়। বাহ, আমার হবু ছেলের বউকে কি সুন্দর লাগছে। জুলি বলছে, ও আমার ছেলের বউ হবে, হিয়া তোর নয়। দিবা স্বপ্ন দেখছ? তোর নেকলেসটা কি সুন্দর, লিপস্টিকের কালারটাও বেশ। সকলে যখন আমার তারিফ করতে ব্যস্ত, ঠিক তখনই আমার ডান হাতে টান পড়ে। কেউ একজন বেশ জোরেই আমার হাত ধরে টানতে টানতে উপরে নিয়ে যাচ্ছিল। আসমকা হাতে টান পড়াতে কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি। কে টেনে নিয়ে যাচ্ছিল তাও না। কে আপনি? আমার হাত টানছেন কেন? আমার কথা শোনার সাথে সাথে সামনে থাকা লোকটি পিছনে ফিরে তাকালো। চুপ, একটা কথাও না। হঠাৎই ধমক পড়ায় আমার চোখ দিয়ে পানি চলে আসলো। কিংসুক ভাই আমার হাত টেনে নিয়ে যাচ্ছিলেন এতক্ষণ। কিংসুক, কী করছিস তুই? ছেড়ে দে ওকে। নিজের বউকে নিয়ে যাওয়ার জন্য কারো পারমিশন লাগবে আমার? উনি আমার হাত ধরে নিজের রুমে নিয়ে যান আর দরজা লক করে দিয়েছিলেন। রীতিমতো বেশ জোরেই আমাকে ধাক্কা দিয়েছিলেন। আমি তখনও বেডের উপরে বসে চিন্তা করছিলাম ওনার বলা কথাগুলো। আমার বউ মানে? কে ওনার বউ? আমি? কবে থেকে? কথাগুলো ভাবতে ভাবতে দেখলাম উনি নিজের কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছিলেন। এবং শুধু ভাবছিলেন বললে ভুল হবে,
আমার সামনে পায়চারিও শুরু করে দিয়েছিলেন। আমি বেশ ভয়ে ছিলাম, কি হতে যাচ্ছে আমার সাথে, আর একটু আগে কি হলো। আমার চিন্তার অবসান ঘটিয়ে হঠাৎ করে উনি আমার সামনেই হাঁটু ফেড়ে বসে এবং এক টান দিয়ে নিজের কোলের উপর বসালেন আমাকে। আমি কিছু বুঝে ওঠার আগে উনি আমার লিপস্টিক মোছা শুরু করলেন নিজের হাত দিয়ে। এটাকে মোছা বলে না, ঘষে ঘষে উঠানো বলে। এত ব্যথা সহ্য করতে না পেরে বলে উঠলাম, আমার লাগছে ভাইয়া। কেন জানি না আমার কথাটা ওনার পছন্দই হলো না। আমার দোগালে শক্ত করে হাত রেখে মুখটা ওনার কাছে নিয়ে গেলেন। আমার জিনিসে কারো নজর পড়ুক, এটা আমার সহ্য হয় না বেবি গার্ল। কথাটা বলেই নিজের পাঞ্জাবি দিয়ে আমার লিপস্টিক ঘষতে লাগলেন। এক এক করে আমার কানের রিং এবং গলার নেকলেসটাও এটাও টেনে ছেড়ে ফেললেন। হাতের ছুরির কথা তো বাদই দিলাম। কিংসুক বলছে, দিস ওয়াজ ইউর ফার্স্ট মিস্টেক অ্যান্ড আই উইল মেক শিওর দিস ইজ ইউর লাস্ট মিস্টেক। কথাটা বলেই নিজের কাজে ব্যস্ত হয়ে গেছিলেন উনি। কিন্তু ততক্ষণে এটা ক্লিয়ার হয়ে গিয়েছিলাম যে যারা যারা আমার যেটা নিয়ে প্রশংসা করছিল উনি বেছে বেছে সেগুলোই নষ্ট করছিলেন। কিন্তু তারা তো মেয়ে ছিল, এতে কেন এত সমস্যা হবে ওনার? জানি না সময় আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছিল। সেদিন এসব কেন হয়েছিল যদি ভুল করে বুঝতে পারতাম, তাহলে আজকে এভাবে আমাকে নিজের স্বামীর থেকে পালাতে হতো না। ফ্ল্যাশব্যাক। আমার সমস্ত সাজসজ্জা নষ্ট করার পর উনি রুম থেকে এমনভাবে বের হয়ে গেছিলেন যেন মনে হচ্ছিল কিছুই হয়নি। আমি নিচে বসে রইলাম, ঠোঁট দিয়ে রক্ত বের হচ্ছিল, ওড়না দিয়ে চেপে ধরলাম। তখনই মণি আসলো। মণিকে দেখে আর না কেঁদে পারলাম না। মণি কিছু না বলে চুপচাপ আমাকে আমার রুমে নিয়ে গেল। অ্যান্টিসেপটিক লাগিয়ে দিয়েছিল আমার গলায়, হাতে, ঠোঁটে। সেদিন রাতে আমার জ্বরও এসেছিল, আর ঠিক হতে বেশ কয়েকদিনও লেগেছিল। আর এই কয়দিন আমি ভয়ে ওনার সামনেও যাইনি। কিন্তু আমি না গেলে কি হবে? কেউ একজন যে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমাকে নজরে রেখেছিল, সেটা আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। সবে তো শুরু, মাই ডিয়ার একমাত্র বউ। যতটা কষ্ট আমি পেয়েছি তার দ্বিগুণ তুমি পাবে। জ্বর ভালো হওয়ার আরও 2 দিন পরে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম। আর যাই হোক, মিডটার্ম তো আর আমার জন্য অপেক্ষা করবে না, আর তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও যেতে হয়েছিল ভার্সিটিতে। পুষ্প বলছে, অরিন, শুভ ভাইয়া সাথিয়াপুর বিয়ের পর থেকে তুই এমন গায়েব হয়ে গেছিলি কেন বলতো? গায়েব কোথায় হয়েছিলাম? আমার জ্বর আসছিল। জানিস তোকে আমরা কত মিস করেছি, একটু মজা হয়নি, এত বোরিং। আচ্ছা তুই কি ভাবছিস বলতো অরিন? এত চুপচাপ কেন তুই? কিছু না রে, চল কিছুক্ষণ হাঁটি মাঠে, পরে বাড়ি চলে যাবো নে। ভাই, ফুচকা খাবো। ওকে, লেটস গো। প্রাইভেট ভার্সিটিগুলোতে একটাই সমস্যা, ফুচকা খাওয়ার জন্য বাইরে যেতে হয়, গেটে নট অ্যালাউ। তো আমরা গেলাম বাইরে, আর 3 প্লেট ফুচকা অর্ডার করে দিলাম। বরাবরের মতোই আজকেও আমরা ম্যাচিং আউটফিট পরেছিলাম, লুজ জিন্স অ্যান্ড চিকেন কারি কুর্তি, চুলগুলো সোজা সিঁথি করে ছাড়া। জীবনে যত ঝড় তুফান হয়ে যাক না কেন, ফ্যাশন মাস্ট বি করতেই হবে। কিছু কিছু মানুষ আছে জাল খেতে পারে না, কিন্তু ফুচকার সাথে জাল ছাড়া তো চলেই না। আমিও সেই পাবলিকদের মধ্যেই পড়ি। পুষ্প বলছে, কী রে, তুই কি জাল খেতে পারবি? এত জাল কেন নিয়েছিস? পারবো আমি। কি? কেমন? কি জাল? এর থেকেও বেশি জাল বাসায় অপেক্ষা করছে, কিংসুক বলছে। কথাটা শোনা মাত্রই আমরা 3 জন পিছনে ফিরে তাকালাম। কিংসুক ভাইয়া, ওনার চোখ অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে, চোয়াল শক্ত, মনে হচ্ছে অনেক বেশি রাগে ফুলছে। বড় ভাইয়া তুমি? হাই ভাইয়া, মনিয়া বলছে। কিংসুক বলছে, বাড়ি চলো। 3 জনের মধ্যে উনি আমার হাত ধরে গাড়ির কাছে নিয়ে গেল। যেহেতু রাস্তা, তাই কোনো সিনক্রিয়েট করেনি উনি। সোজা গাড়িতে বসিয়ে দিল ওনার পাশের সিটে, আর সিট বেল্টও লাগিয়ে দিল। সারা রাস্তা একটা কথাও বলেনি উনি। চুপচাপ গাড়ি চালিয়ে খানবাড়িতে ঢুকতেই আমাকে টেনে ফেলে দিয়েছিল গার্ডেনের বড় খোলা জায়গাটায়। ওমর, জি ভাই, এসব এখানে নিয়ে আয়। ওনার কথা তো সার্ভেন্টরা আমার যত মডার্ন ড্রেস ছিল সব মাঠে রাখলো, আর তাতে কেরোসিন ঢেলে দিল। আমি নির্বাক দর্শকের মতোই চেয়ে রইলাম। উনি আমার দিকে তাকিয়ে একটু বাঁকা হাসি দিয়ে আমার সব জামা কাপড়গুলোতে কেরোসিন ঢেলে দিলেন। আমি দৌড়ে গেলাম ওনার কাছে, ওনার হাত ধরে রিকোয়েস্ট করতে লাগলাম। কিন্তু আমি ভুলেই গেছিলাম যে কিংসুক আবির খান কখনো কারো কোনো কথাই শোনে না। না প্লিজ, এমনটা করবেন না প্লিজ। আমি সোজা ওনার পায়ে পড়লাম, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু কোনো লাভ হলো না। বেবি গার্ল,
উই হ্যাভ টু নো মিস্টার প্রপারলি। না, না করেছিলাম না এভাবে বের হতে। এখন বুগো। এক হাতে আমার থুতি ধরে অন্য হাত দিয়ে আমার সব কাপড়ে আগুন লাগিয়ে দিয়েছিলেন উনি। আমি ওনার পায়ের নিচে বসে বসে দৃশ্যটা দেখছিলাম। আমি একা নই, দাদি, মণি, রহিম কাকা ও মাধুরী। কারো কোনো সাহসই হচ্ছিল না ওনাকে আটকানোর। কিংসুক বলছে, নাও ইউ ট্রান বেবি গার্ল। চল শক্ত করে উনি আমার দিকে তাকায়। আর এর মধ্যেই ওমর ওনার কাছে চলে আসে। ভাই, সব আপনার রুমে রাখা হয়েছে। গুড। কাপড়গুলো তখনও চলছিল। উনি কারো দিকে না তাকিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছিলেন ওনার রুমে। না কোনো ভালোবাসা দেখাতে নয়, আমার বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার শাস্তি দিতে। ওনার রুমে ঢুকে দেখলাম বিশাল একটা ফুচকার বোল। যতগুলো পারা যায় ঠিক ততগুলো। উনি আমাকে ডিবানে বসিয়ে নিচে আমার সামনে বসলেন। তখনও আমার চোখে পানি প্লাস মুখে ভয় দুটোই কাজ করছিল। কিংসুক বলছে, ইট। কি? ইট? প্লিজ না। আহ, যা ভাবছেন তাই। উনি আমার গালগুলো চেপে ধরে আমার মুখে ফুচকাগুলো ঢুকিয়ে দিচ্ছিলেন। ফুচকাগুলো এতটাই ঝাল ছিল যে আমার দম যায় যায় অবস্থা। চোখ মুখ দিয়ে পানি ছুটে গেছিল। গুনে গুনে ঠিক 32টা ঝাল ফুচকা খাওয়ানো হলো আমাকে। কিংসুক এবার বলছে, আই টোল্ড ইউ বেবি গার্ল, ইউ হ্যাভ টু নো মি প্রপারলি। আমি ঝালের জন্য কিছুই বলতে পারছিলাম না, আর না ওনাকে নিজে থেকে সরাতে পারছিলাম। কি হলো আমার সাথে, আর বা কেনই হলো এমন? এর পরের বার যদি দেখেছি আপনি আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছেন, আই উইল কিল ইউ ফর শিওর। কথাটি বলে আমার সামনে এক গ্লাস পানি ধরলেন আর নিজের হাতে খাওয়ালেনও। কিন্তু এতগুলো ঝাল খাওয়ার পর না শরীর ভালো থাকে আর না পেট। যা হওয়ার তাই হলো। উনি আমাকে রেখে নিচে চলে গেলেন, আর সেই সুযোগে আমি বারান্দা দিয়ে আমার রুমে চলে এসেছিলাম। এসে দরজা লক করে প্রচুর কান্না করলাম, আর ভুলেও দরজা খুললাম না। কিছুক্ষণ পর, আম্মাজান দরজাটা খোলো প্লিজ, দেখো আমি এসেছি। আমি ভয়ে ভয়ে দরজাটা খুলে দিলাম। মনি ভিতরে ঢুকতে আমার এমন নাজেহাল অবস্থা দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল। ঠিক তখনই দরজায় এসে দাঁড়ালো কিংসুক। আমার পারমিশন ছাড়া তুমি রুম থেকে কেন বের হয়েছ? কিভাবে? হাউ ডেয়ার ইউরিন? ওনার কথা শুনে আমি ভয়ে আরও কেঁদে দিলাম, আর মনিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখছিস তো, মেয়েটা ভয় পেয়েছে। তুই যা প্লিজ। আই উইল টেক হার উইথ মি। প্লিজ কিংসুক, ফর গড সেক। কিংসুক আর কিছু না বলে চলে গেছিল, আর মনি ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সেদিন রাতটা ছিল আমার জন্য দুঃস্বপ্নের মতো। আমার শরীর বেশি খারাপ হওয়ায় মনি আমার সাথেই ছিল। কিংসুকের ভয় আমার মন থেকে সারা দিনও কাটেনি, তাই দরজা জানালা অফ করে নিজের রুমেই আমি ছিলাম। রাতের দিকে যখন মনটা বেশি খারাপ লাগছিল তখন গেলাম বারান্দায়। চারপাশে ভালো মতো নজর রেখেছিলাম অবশ্য। না, কিংসুকের রুমে লাইট অফ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হচ্ছিল পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেছে। আমার ভিতরে এক অজানা ভয় কাজ করা শুরু করলো। ধীরে ধীরে পেছনে তাকাতেই দেখি কিংসুক রেলিংয়ে হেলান দিয়ে ট্রাউজারে দুহাত রেখে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মনে হচ্ছিল যেন এখনই গিলে খাবে। ভয়ে তো আমার প্রাণ যায় যায় অবস্থা। কোনো কিছু না ভেবে দৌড় দিলাম নিজের রুমে। সোজা দরজা লাগিয়ে দিলাম। পরে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতেই দেখি আমার থাই জানালায় সুন্দর মতো হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন উনি। ওনার মুখ দেখে বোঝা যাচ্ছে কখনো যেন জানালাটা খুলে রুমে ঢুকে পড়বে। আমি আরও জোরে কেঁদে উঠি। উনি কিছু না বলে শুধু তাকিয়েই থাকে আমার দিকে। ওনার এমনভাবে আমার দিকে তাকিয়ে থাকা দেখে আমি আরও ভয়ে জোরে জোরে কেঁদে দেই, আর নিজের রুম থেকে বের হয়ে সোজা মনির রুমে চলে গিয়েছিলাম। আমি এতটাই আতঙ্কে ছিলাম যে রুম থেকে বের হওয়া আমার জন্য বিপজ্জনক তাও বলে গেছিলাম। মনি, মনি প্লিজ দরজাটা খোলো মনি। কিন্তু হঠাৎ অনুভব করলাম একটা ছায়া মূর্তি আমার খুবই নিকটে দাঁড়ানো। ডু ইউ নিড মাই হেল্প এ বেবি গার্ল? কথাটা শুনতেই যেন আমার দম আটকে গেছিল। যার ভয়ে রুম থেকে বের হয়ে আসলাম সেই আমার পিছনে। রাত গভীর হওয়ায় মনি দরজা খুলতে দেরি করছিল, আর তার মধ্যে কিংসুক চলে আসে। কিংসুকের কথাটা শুনে আমি পেছনে তাকালাম। আমার পিঠ দরজা অবধি লেগে গেছিল। ওনার একটা হাত দরজায় আমার মাথা বরাবর রেখেছিলেন, আর আরেকটা হাত ট্রাউজারের পকেটে ঢোকানো। হালকা একটু ঝুঁকে আমার মুখ বরাবর মুখ রেখে বলল, ইউ আর মাই আনহেলদি অবসেশন বেবি গার্ল, নাও ইউ হ্যাভ টু পে ফর ইট। আনহেলদি অবসেন্স মানে? কবে থেকে? উনি তো আমাকে দেখছে প্রায় 10 থেকে 12 দিন হবে,
তাহলে আমি ওনার অবসেন্সে কিভাবে পরিণত হলাম? ওনার কথার মাঝে মণি দরজা খুলে বের হয়ে এলেন। মণিকে দেখেই আমি জড়িয়ে ধরলাম। তার মাঝে উনি বলে বসলেন, মাঝে মাঝে আমাকেও একটু একটু জড়িয়ে ধরলে কিন্তু মন্দ হয় না। কথাটা বলে নির্লজ্জের মতো চলে গেলেন আমাদের থেকে দূরে। মণি তাড়াহুড়ো করে দরজা লাগিয়ে আমাকে প্রথমে শান্ত করলেন, পরে জানতে চাইলেন কি হয়েছিল। আমাকে সবটা খুলে বলতো মিষ্টিমা, কি করেছে ও তোর সাথে? আমি মণিকে সব বললাম। তারপর মনে হলো ওনার ওই দিন আমাকে ওয়াইফ ডাকার কথাটা। মণি, একটা সত্যি কথা বলবে? আমি জানি তুই কি জানতে চাচ্ছিস। আমি মণির দিকে তাকালাম। হ্যাঁ, কিংসুকের পুরো অধিকার আছে তোর উপরে। মানে? মণি আমার সামনে বসে মাথায় হাত দিয়ে বললেন, অরিন, আমরা তোর পারিবারিক বন্ধু নয়, আমরা তো শ্বশুর বাড়ির লোক। মনের কথাটা শুনেই আমি রীতিমতো কোমায় যেন চলে যাচ্ছিলাম। কেন জানি না বিশ্বাসই করতে পারলাম না। আজকে থেকে ৫ বছর আগে তোরা কিংসুকের বিয়ে হয়। তুই তখন মাত্র ১৫ বছরের কিশোরী, আর কিংসুক ২৫ বছরের যুবক। তোদের বিয়েটা হয়েছিল তোর দাদুর ঋণ শোধ করার জন্য। মানে? তোর দাদু ছিলেন আমার বাবার বন্ধু। আমার বাবাকে বাঁচাতে গিয়ে উনি মারা যান। তখন আমার বাবা প্রতিজ্ঞা করেছিলেন কিংসুকের সাথে এবারের মেয়ের বিয়ে দিবে। কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে যায়, রেখে যায় শুধু তার ওয়াদা। তাই তোদের বিয়েটা হয়। কিন্তু কিংসুক তখন রাজি ছিল না, তাই তার পরের দিন রাতে লন্ডন চলে যায়, আর এখন ফিরে আসে। মনের কথাগুলো শুনে কেন জানি না আমার দম বন্ধ হয়ে আসছিল। এই ৫ বছরে উনি কি আমার খোঁজ রেখেছিলেন মনি? না। মনের না কথাটা শুনে কেন জানি না আমার অজান্তেই খারাপ লাগা কাজ করছিল। কিন্তু কি করার, উনি এখন কেন আমার পিছনে লেগেছে মনি, সেটা তো আমিও বুঝতে পারছি না অরিন। এখন উনি এমন কেন করছে? কি চায় উনি? কিংসুক যে কি চায় আর কি চায় না, সেটা ও আর আল্লাহ ছাড়া আর কেউই বলতে পারবে না। তোকে আজকে আমি কিছু বলতে চাই অরিন। হ্যাঁ, বলো মনি। কিংসুকের পুরো নাম শুনেছিস তুই? কেমন অদ্ভুত না? হ্যাঁ মনি, কিংসুকের মা ছিল হিন্দু, কলকাতার বনেদি পরিবারের মেয়ে। লন্ডনে পড়ার সময় কিংসুকের বাবার সাথে ওর মায়ের একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়। আমার বাবার কিংসুকের মাকে কখনোই পছন্দ ছিল না, কিন্তু ভাই ছিল বাবার অমূল্য রতন। নিজের থেকেও বেশি বাবা কিংসুকের বাবাকে ভালোবাসত, তাই না পারতেও ওদের বিয়েটা মেনে নেয়। তারপর কিংসুক হয়। কিংসুক আবির খান, খান বাড়ির প্রথম বংশধরের উত্তরসূরি। আমার বাবার কলিজার টুকরো আর মায়ের নয়নের মণি। কিংসুকর বাবা মায়ের সাথে লন্ডনেই থাকতো, কিন্তু বাবা চাইতেও এখানে থাকুক, তাই সব কিছু ওর নামে লিখে দেয়, যেন না চাইতেও ওকে এখানে রাখা হয়। কিন্তু কিংসুকের যখন ১৩ বছর বয়স, তখন রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা চলে যায়। ওদের লাশও পাওয়া যায়নি। তারপর থেকে কিংসুক হয়ে ওঠে বেপরোয়া। ওর না আছে ভয়, না আছে কোনো মায়া। নেশা করা, মারামারি করা ছিল ওর নেশা। বাবা যখন আমাদের ছেড়ে চলে যান, তখন বলে গেছিলেন তোদের বিয়ের কথা। তুই তখন অনেক ছোট, আর এই বিয়েটাও হওয়ার কথা ছিল তোর ১৮ বছর হওয়ার পর। কিন্তু কিংসুক এতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে না পারতে ওকে বিয়ে দিয়ে দেয়। যেদিন প্রথমবার বাড়িতে পুলিশ এসেছিল, সেদিন ছিল আমাদের জন্য ভয়ঙ্কর রাত। না, কিংসুককে ধরতে নয়, ওর সাথে একটা মামলা নিয়ে সেটেল করতে, আর আন্ডারওয়ার্ল্ডের সাথে থেকে বাঁচাতে। তখন বুঝলাম ছেলেটার ভালো নেই, নষ্ট হয়ে গেছে, তাই ওকে জোর করে বিয়ে দেই। কিন্তু ওর তোকে পছন্দও ছিল না, আর ঘৃণাও ছিল না। ও মেয়েদের থেকে সব সময় দূরেই থাকতো, কারণ ওর প্রথমেই একজনের সাথে রিলেশন ছিল, সিমি নামের মেয়েটা। কিন্তু মেয়েটা ওকে ঠকিয়ে ওর অন্য কারো হাত ধরে চলে যায়। তখন ও ওই মেয়ে আর ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। সবার জন্য এটা অ্যাক্সিডেন্ট হলো, সত্যিটা আমি জানি। ওর বিন্দু পরিমাণের হাতও কাঁপে না জান নিতে। ওকে এসব থেকে বের করতে তোর সাথে বিয়ে দিই। কিন্তু ও তখন চলে যায়। মাঝে ভিডিও কল দিত, কিন্তু কয়েক মিনিটের জন্য। দীর্ঘ ৫ বছর ধরেও বাংলাদেশ আসেনি, আর না তোর খোঁজ নিয়েছিল। কিন্তু এখন যখনই ওকে দেখি, তখনই তোর জন্য একটা পাগলামো দেখি ওর চোখে অরিন। ওই মেয়ের প্রতি ওর ভালো লাগা ছিল, তাতেই এইসব। আর তুই তো ঘরের বউ। মনের বউ কথাটা শুনতেই আমার কলিজার পানি যেন শুকিয়ে যায়। কি করব আমি এখন? কিভাবে মুক্তি পাবো ওনা থেকে? মনি, উনি কি চায় আমার কাছ থেকে? সেটা তো ও ছাড়া কেউ বলতে পারবে না অরেন। আর ওর হাত থেকে তোকে বাঁচানোর মতো দুঃসাহসও আমাদের নেই আল্লাহ ছাড়া। মনের কথাগুলো শুনে আমি মুহূর্তে ভয়ে কেঁদে উঠি। কি করব আমি এখন?
সেই রাতটা আমি মনির রুমেই ছিলাম, কিন্তু আমার জন্য কষ্টের দিনগুলো শুরু হয়েছিল তার পরের দিনগুলো থেকে। আমার মিড টার্মের জন্য ভার্সিটিতে যেতে হয়েছিল, আর সেখান থেকেই শুরু হয় ওনার অত্যাচার। পরের দিন ক্যাম্পাসে। আচ্ছা, আমার দ্বারা কি আর পড়াশোনা হবে না রে ভাই? পুষ্প বলছে, না রে, বিয়ে করে ফেল। তোকে যে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে। আরে না, 3 বেলা তাকে চুমু দিব। বেলাজ্জার ঘরের বেলাজ্জা। গাইজ, ওটা কিংসুক ভাই না? ওনার নাম শুনতেই আমার কালকে রাতের কথাগুলো মনে পড়ে যায়। সকালেও অনেক ভয়ে ভয়ে বের হয়েছিলাম, যেন ওনার নজরে আমি না পড়ি। কিন্তু এখন উনি আমার ভার্সিটিতে। কি করবো এখন আমি? ভাই, ওখানে কি করছে? আরে ভাই, ট্রাস্টি হয়েছে আমাদের ভার্সিটিতে, শুভ ভাই বলেছিল। কিন্তু আজকে এই সময় কেন আসলো সেটা বুঝলাম না। চল দেখা করি। আরে না, না মানে কি? মানে উনি তো এখন ব্যস্ত, কত লোক ওনার পাশে, যাওয়াটা ঠিক হবে না। চল আমরা ক্লাসে চলে যাই। কথাটি বলে যখনই ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই সৌরভ এসে আমার হাতে এক গাদা ফুল আর লেটার ধরিয়ে দেয়। আমি তো রীতিমতো চমকে যাই। সৌরভ আমাকে পছন্দ করে এটা সবাই জানে, কয়েকবার বিয়ের প্রপোজালও পাঠায় বাসায়, কিন্তু মনি না করে দিত। এখন বুঝলাম কেন না করত। সৌরভ বলছে, দেখো অরিন, আজকে কিন্তু উত্তরটা দিতে হবে। হবে না, কালকে দিও। আমি কিছু বলার আগে সৌরভ দৌড়ে চলে গেল, আর আমরা 3 জন একজন আরেকজনের মুখ দেখছিলাম। শুধু যে আমরাই এমন করছিলাম বিষয়টা তা নয়, আরও একজন আমাকে খুবই শান্ত দৃষ্টিতে দেখছিল। দুপুরবেলা। পরীক্ষা কেমন হলো আম্মাজান? মোটামুটি ভালো মনি। তাহলেই হবে। এখন হা কর তো দেখি, সে সকাল থেকে তুই কিচ্ছু খাসনি, নে হা কর। দাঁড়াও দাদি, কিংসুক বলছে। ওনার এমন হঠাৎ আমার সামনে এসে দাঁড়ানো দেখে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। ও এখন ভাত নয়, ফুল খাবে। মানে? ও ফুল খেতে যাবে কেন কিংসুক? কি বলছিস তুই দাদুভাই? মাথা ঠিক আছে? মাথা ঠিক করব বলেই তো এসেছি। উনি আর কোনো কথা না বাড়িয়ে আমার হাত ধরে টেনে বসার ঘরে মাটিতে ফেলে দিল, আর ওনার লোকদের দিয়ে সামনে ফুল এনে রাখলো। এগুলো সেই ফুলগুলো যেগুলো সৌরভ আমাকে দিয়েছিল। আমি ভয়ে ওনার দিকে আরেকবার ফুলের দিকে তাকাই। উনি চুপচাপ আমার সামনে বসে যত্ন সহকারে ফুলগুলো ছিঁড়ে আর পাপড়িগুলো আমার মুখে টুপে ধরে খাওয়াই। কষ্ট হচ্ছে? আমি কিছু না বলে শুধু চোখের পানি ফেললাম। ফুল নিতে পেরেছিস আর খেতে পারছিস না? ভেরি ব্যাড বেবি গার্ল। আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আহ, চুপ, একদম চুপ। বাঁচতে চাইলে সবগুলো ফুল খাবি তুই এখন। আমি আর সহ্য করতে না পেরে ওনাকে ধাক্কা দিয়ে দৌড়ে মনির কাছে চলে যেতে যাই, কিন্তু উনি আমাকে ধরে নিজের কোলের মধ্যে বসায়। মনি বলছে, কিংসুক বাবা আমার, ফুফির কথা শোন, ও মরে যাবে, প্লিজ ছেড়ে দে, আমিও খেয়াল রাখবো। মারার জন্যই তো ধরেছি। ওনার এই কথাটা শোনার সাথে সাথে আমি আঁতকে উঠি। ভয়ে আর আতঙ্কে আমি অজ্ঞান হয়ে যাই। কিন্তু তাতেও বিন্দুমাত্র দয়া হলো না ওনার আমার জন্য। ওমর, জি ভাই। বালতি ভর্তি পানি নিয়ে আয়। জি ভাই। যেখানে আমি নিজের পছন্দের জিনিসগুলো কারোর সাথে শেয়ার করি না, সেখানে তুই তো ঘরের বউ জান, তোকে কিভাবে শেয়ার করি বল? আমাকে সঙ্গহীন অবস্থায় কলে নিয়ে জোরে জোরে কথাগুলো বলছিলেন উনি। সবাই কিছু বলতে চেয়েও যেন পারছিল না। কেউ কিছু বললে তার ডাবল জ্বর আমাকে সহ্য করতে হবে, এটা এতক্ষণে সবাই বুঝে গেছিল। স্যার, বালতি। গুড। একজন মানুষ যতটা দয়ামায়াহীন হলে আরেকজন সেন্সলেস মানুষের মুখের উপর সব বালতির পানি ঢেলে দিতে পারে আমার জানা নেই, জানার কথাও ছিল না। উনি পুরো এক বালতি পানি আমার মুখে ঢেলে দেয়। যতক্ষণ আমার সেন্স ফিরে, ও রেহাই হয়নি আমার। আমাকে টেনে তুলে আবার নিজের কোলে বসায়। আমি ভয়ে তাড়াহুড়ো করে ওনার পা ধরে ফেলি। প্লিজ আমাকে ছেড়ে দিন। বেবি গার্ল, এখনই তো দৌড়লামই না। উনি সুন্দর মতো উঠিয়ে আমাকে কলে করে নিয়ে সোফায় বসায়, আর খুব যত্ন সহকারে আমার মুখের পানিগুলো মুছতে থাকে। তোর জন্য একটা গিফট আছে জান। গিফটের কথাটি শুনে আমি তেমন কিছুই ভাবতে পারিনি। মাথা কাজ করা অফ করে দিয়েছিল আমার। আমি ধীরে ধীরে ওনার মুখের দিকে তাকাই। উনি খুবই শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে, যেন কিছুই হয়নি। ওমর, তোর ভাবির জন্য আনা গিফটটা দে তো। জি ভাই, এই যে। একটা সুন্দর ছোট কাঠের বক্স, দেখে মনে হচ্ছিল খুব সুন্দর করে কেউ অর্ডার দিয়ে বানিয়েছে। খুলে দেখো। আমি জিজ্ঞাসা দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। উনি এক চোখের ব্রু তুলে আবার বলে, খুলে দেখো।
আমি শুকনো ডোক গিলে ওনা থেকে গিফটটা নিয়ে খুলতে লাগলাম। বক্সটার মুখ খোলার সাথে সাথে আমার চোখগুলো বের হয়ে আসবে মনে হচ্ছিল। আমি ভয়ে চিৎকার দিয়ে সোফার কোণায় নিজের মুখ চোখ ঢেকে কান্না শুরু করে দিলাম। উনি আমার হাতের কবজি ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেন আর রাগে আমাকে বলতে থাকেন, তোকে দেখার পারমিশন যেখানে কুকুর বিড়ালও দেয়নি, সেখানে একজন মানুষ তোকে ভালোবেসে ফেলল। বাহ, ইন্টারেস্টিং। আমি নিজের চোখকে কানকে বিশ্বাস করাতে পারছিলাম না। বক্সে মানুষের কাটা হাতের আঙ্গুল, এটা কি করে সম্ভব? একজন মানুষ কতটা নির্দয়ী হলে এমনটা করে? আমার আর বুঝতে বাকি রইল না এগুলো কার হাত। আমি ভয়ে কখন ওনার বুকে সেন্সলেস হয়ে যাই আমার মনে নেই। যখন সেন্স ফিরে তখন প্রায় সকাল হবে এমন। আমি আমার রুমেই ছিলাম। চোখ খুলে তাকেই দেখি আমার মুখ বরাবর চেয়ার নিয়ে উনি পায়ের উপর পা তুলে বসে আছেন। মনে হচ্ছিল সারা রাত ঘুমাননি। ওনাকে দেখা মাত্রই আমার গলা শুকিয়ে যায়। আমি ভয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজের মুখ ডেকে ফুঁপিয়ে কেঁদে দেই। উনি আমার পাশে বসে আর আস্তে আস্তে করেই আমার মুখ থেকে কাপড় সরিয়ে কপালে কিস দেয়, দিয়েই চলে যায়। পরক্ষণে নিজের গায়ের দিকে তাকাই। সকালে জামা কাপড় ছিল না, রাতের ড্রেস ছিল, কিন্তু আমি তো সেন্সলেস ছিলাম। তাহলে বুঝলাম কাজটা ওনারই। আমার নিজের উপরই এখন এক আকাশ সমান আফসোস হচ্ছিল। সকালবেলা, কালকে কি কিংসুক তোর সাথে? না মনি, কিছু করেনি। মনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তোকে ওর হাত থেকে কতদিন বাঁচাতে পারবো জানি না। কথাটা বলে মনি উঠে যেতে চাইল। আমি মনির হাত ধরে বললাম, মনি, আমি পালিয়ে যেতে চাই, প্লিজ। সামান্য একজন তোকে ফুল দিয়েছিল বলে আজকে এই অবস্থা। আর যদি তুই পালাতে চাস কি হবে বুঝতে পারছিস? প্লিজ মনি, ওনার এই পাগলামো আমাকে মেরে ফেলবে মনি। আমি আর পারবো না এসব সহ্য করতে। মনি কিছু না বলে কিছুক্ষণ চুপচাপ রইল। তুই ওর জীবনে এসেছিস ওর ইচ্ছের বিরুদ্ধে। কবে চলে যাবি সেটাও ও ঠিক করবে। আমি তো আসিনি, তোমরা এনেছ। কেন আমাকে এই পাপের মধ্যে ফেললে তোমরা মনি? আমার কথা শুনে মনি কেঁদে দেয়। কিন্তু কি আর করার আমাদের। সেদিনটা ছিল আমার জন্য কষ্টের। মনে মনে ভয়ে ছিলাম, আবার কোন অজানা কষ্ট আসছে আমার জন্য। যা ভাবলাম তাই হলো। সেদিনের পর মিডটার্মের জন্য আবার ভার্সিটি যেতে হয়েছিল আমাকে। সারাদিন সব ঠিক থাকলেও আধার গনিয়ে আসে রাতে। আমি নিজের চোখকে বিশ্বাস করাতে পারছিলাম না এটা আমি কি দেখলাম। কিছুক্ষণ আগে ওনার ভয়ে কোনো রকম পরীক্ষা দিয়ে বাসায় চলে আসি আর নিজের রুমে দরজা জানালা অফ করে রাখি। না, আমি আর ওনার সম্মুখীন হব না ভেবে ঠিক করলাম। কিন্তু আমার ভাবনারা যদি আমার হয়ে কাজ করত, আজকে এভাবে আর আমাকে পালাতে হতো না। সেদিন সারাক্ষণ রুমে বন্দি থাকার পর মনটা কেমন যেন করছিল। ভাবলাম একটু গার্ডেনে গিয়ে ফাইসারি করি। আর যাই হোক, এত রাতে নিশ্চয়ই উনি গার্ডেনে থাকবে না। আর সারাদিন ওনার দেখা না পেয়ে আমার ভয় কিছুটা হলেও কমেছিল। কিন্তু কে জানতো সে ভাবনায় ছিল আমার জীবনের সব থেকে বড় কাল। হাঁটতে হাঁটতে মনের অজান্তেই গার্ডেনের শেষের দিকে আমাদের আড্ডা দেওয়ার কাঠের সিলে কোঠায় চলে গেছিলাম। কেন গেছিলাম মনে নেই, হয়তো ভাগ্য খারাপ একেই বলে। আমি ছিলে কোঠার একটু কাছে আসতেই কিছু বাড়ি দেওয়ার আওয়াজ পাই। মনে হচ্ছিল কেউ কাউকে ধরে বেধড়ক পিটাচ্ছে নিজের সর্বোচ্চ দিয়ে। আমি কিছু না ভেবেই ছিলে কোঠার দরজার সামনে দাঁড়াই। আর এমন কিছু দেখি যা আমার দেখার কথা ছিল না। কিংসুক একটা মোটা হটস্টিক দিয়ে একজনকে গরু পিটানোর মতো মারছে। ওনার এমন ভয়ঙ্কর রূপ আর বিভৎস চাহনি দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। নিজের অজান্তেই জোরে চিৎকার করে ফেলি আর ওনার চোখ পড়ে আমার উপরে। কিংসুক কিছু না বলে একটা শয়তানি হাসি দিয়ে আমার দিকে তাকায়। আমি আরও বেশি ভয় পেয়ে যাই আর নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড় দেই। কিংসুকও আমার পিছনে দৌড় দেয়। অরিন, দাঁড়া। দৌড়াতে দৌড়াতে বলছে কিংসুক। অরিন, শুনো আমার কথা। আমার থেকে পালিয়ে যাস না প্লিজ, শোন আমার কথা। আমি কিংসুকের কোনো কথা না শুনেই নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ালাম। কিন্তু একটা ছেলের গতির কাছে একটি মেয়ের গতি কিছুই নাও। তাও নিজের প্রাণপণ দিয়ে চেষ্টা করলাম, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না। আমি বাড়ির গেট বরাবর দৌড়ালাম। আমি এতটাই বুদ্ধিহীনের মতো কাজ করলাম যে নিজের রুমে না গিয়ে সোজা মেন গেট বরাবর দৌড়ালাম। তখন আমার মেন মোটিভ ছিল ওনার থেকে পালানো, কিন্তু ভাগ্য আমায় সহায় ছিল না। সচরাচর গেট বন্ধ থাকে এত রাতে। আমার এটাও ধ্যানে ছিল না যে গেট অফ থাকবে। সোজা গেটে গিয়ে দরজায় রেলিং ধরে দাঁড়িয়ে থাকলাম আর দারোয়ান আঙ্কেলকে অনেক রিকোয়েস্ট করতে লাগলাম গেটটা খুলে দেওয়ার জন্য। কিন্তু না, উনি আমার কথা শুনলেন না। উনি পাথর মূর্তির মতো দাঁড়িয়ে থাকলেন। আঙ্কেল প্লিজ, দরজাটা খুলুন না প্লিজ। জোরে জোরে কেঁদে দিলাম আমি। না, কোনো লাভ হলো না।
আমার কান্না ওনার কান অবধি পৌঁছালো না। জান, এত দৌড় দাও কেন বলো তো? তুমি কি আমার স্টেমিনা দেখতে চাচ্ছ? শয়তানি হাসি দিয়ে বলছে কিংসুক। দেখো, আমি প্রতিদিন জিম করি, আর আমার স্টেমিনাও বেশ। ভবিষ্যতে তোমার পরকীয়া করতে হবে না। আই ক্যান স্যাটিসফাই ইউ, বেবি গার্ল। কথাটি বলে উনি আমার খুব কাছে এসে দাঁড়ায়। আমি ভয়ে কোনো কথা না বলে নিজের প্রাণপণ দিয়ে চেষ্টা করলাম গেটটা খুলতে। কিন্তু আমি এতটাই বোকা ছিলাম যে লোহার গেট খোলা আমি কেন, আমার মতো আরও কয়েকজন মিলেও খুলতে পারবে না, এটা ধ্যানেই ছিল না আমার। কিংসুক বলছে, আর ইউ টায়ার্ড বেবি গার্ল? নিড মাই হেল্প? আমি আরও ভয় পেয়ে যাই ওনার কথা শুনে। উনি ধীরে ধীরে আমার কোমরে হাত দিয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, আর আমাকে উঠিয়ে নিজের কাঁধে নিয়ে যায় ওনার সাথে সিলে কোঠায়। এসব এত তাড়াতাড়ি হয় যে আমি কিছুই বুঝে উঠতে পারিনি। কিন্তু সব থেকে জঘন্যতম কিছু যে আমার জন্য অপেক্ষা করছিল, সেটা আমি কল্পনাও করতে পারিনি। উনি আমাকে কাঁধে করে ছেলে কোঠায় নিয়ে যায়, আর সেই ছেলেটার সামনে দাঁড় করায়। আমাকে শক্ত করে পিছন থেকে জড়িয়ে ধরে আর কাঁধে নিজের মুখ রাখে। উনি এতটাই জোরে ধরেছিল যে আমি নড়তে চড়তেও পারছিলাম না। ছেলেটা আমার সামনে হাঁটু ফেড়ে বসেছিল, আর তাকে দুজন লোক ধরে রেখেছিল, আর কিংসুক আমাকে। এটা সেই ছেলেটা না জান, যে তোকে নিয়ে ক্রাশ অ্যান্ড কনফেকশনে পোস্ট দিয়েছিল। আমি রীতিমতো কারেন্টের শক খাওয়ার মতো শক খাই। ক্রাশ অ্যান্ড কনফেকশনের বিষয়টা উনি কিভাবে জানলো? আমাদের ভার্সিটির গ্রুপ তো লক, ওনা তো জানার বিষয় নয়। অরিন বলছে, আমি জানি না। উনি আমাকে নিজের মুখ বরাবর ঘুরিয়ে নেয় আর শক্ত করে আমার গাল ধরে জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলে, চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না তুই। বিশ্বাস করুন, আমি জানি না। তুই সব জানিস জান, কিন্তু আমাকে জানাতে চাস না। এখন বল, তোকে কি শাস্তি দেই? কথাটি বলেই উনি জোরে জোরে হাসতে শুরু করেন। না, এটা কোনো স্বাভাবিক লোকের হাসি নয়, একজন অস্বাভাবিক বদ্ধ উন্মাদ লোকের হাসি। চল জান, তোকে শাস্তি দেই। কথাটি বলেই উনি পকেট থেকে নিজের রিভলভারটা বের করেন আর জোর করে আমার হাতে ধরিয়ে দেন। সেই যেন এক বীভৎস দৃশ্য। শুট জান। না, আই সেড শুট অরিন, প্লিজ না। আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল, তোর জন্য পাগল, তোর ভালোবাসার পাগল। তুই বানিয়েছিস আমাকে পাগল। আই এম ক্রেজি অ্যাবাউট ইউ অরিন। উনি কেমন পাগলের মতো আমাকে ছোঁয়া শুরু করলো। এমন অস্বাভাবিক ব্যবহার কখনোই একজন সুষ্ঠু মস্তিষ্কের মানুষের হতেই পারে না। তোকে তো শাস্তি পেতেই হবে বেবি গার্ল। কথাটি বলার সাথে সাথেই আমাকে ঘুরিয়ে ধরে রিভলভারটা নিশানায় নেয়, আর আমার নিজের হাত দিয়েই সেই ছেলেটাকে শ্যুট করে। না, ছেলেটার মাথায় নয়, হাতে গুলি লেগেছিল। সেই যাত্রায় আমি অপরাধী হতে হতেও বেঁচে যাই। ছেলেটাকে গুলি করার সময় তার বেশিরভাগ রক্তই আমার মুখে এসে শরীরে এসে পড়ে, আমার আত্মাটা যেন বের হলো বলে। কিন্তু উনি এতটাই স্বাভাবিক ছিল যেন কিছুই হয়নি। প্রতিদিনের কাহিনী এসব ওনার জন্য। উনি আমার গালে লেগে থাকা রক্তগুলো নিজের জিহ্বা দিয়ে পরিষ্কার করতে থাকে আর বলে, তুই আমার আনহেলদি অপশন অরিন। তোর উচিত হয়নি আমার জীবনে আসা। এখন আর তুই আমার থেকে পালাতে পারবি না যার। কথাগুলো বলতে বলতে উনি আমাকে ছেড়ে সেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা লোকটার সম্মুখে হাঁটু পেড়ে বসে। আই রিয়েলি লাভ হার ম্যান, আই জাস্ট লাভ হার। লোকটাকে মারতে মারতে কথাগুলো বলতে থাকে উনি। না, আমি আর পারছি না, আর সম্ভব নয় আমার দ্বারা এসব সহ্য করা। আমি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবারও দৌড় দেই। না, এবার আর কোনো ভুল নয়, সোজা নিজের রুমের দিকে চলে যাই। শুধু যে আমি একা যাচ্ছিলাম তা কিন্তু নয়, উনিও আমার পিছু নেন। কিন্তু এবার আর কোনো থামাথামি নয়। আমি সোজা রুমে গিয়ে দরজা বন্ধ করে দেই, আর দরজার সামনে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করে দেই। কিংসুক বলছে, হয় নিচ থেকে দরজা খুলে বের হয়ে আসবি, আর নয় যদি আমাকে দরজাটা ভাঙতে হয়। তুই কিন্তু আজকে শেষ জান। আমাকে প্লিজ ছেড়ে দেন, আমি চলে যাব অনেক দূরে, যেখানে নিজের পছন্দের জিনিসগুলোকে চোখের সামনে থেকে দূরে যেতে দেই না। সেখানে তুই তো ঘরের বউ জান। ওনার কথাগুলো শুনে আমি আরও ভয় পেয়ে যাই আর জোরে জোরে কাঁদতে থাকি। তুই কি দরজা খুলবি না জান? আপনি প্লিজ চলে যান। ওকে। ওকে কথাটা বলার পর আর কোনো কথা বা দরজায় বাড়ি দেওয়া আওয়াজ আর আমি পেলাম না। ভাবছিলাম হয়তো চলে গেছে, তাই সাহস নিয়ে দরজার সামনে দাঁড়ালাম। না, তখনও দরজা খুলিনি। কিন্তু তখনও বুঝিনি একটু পর কি হতে যাচ্ছিল আমার সাথে। ইচ্ছে হচ্ছিল দরজাটা খুলে দেখার।
উনি কি আসলে আছে নাকি গেছেন, কিন্তু না, এবার আর কোনো বোকামি নয়। যাই হয়ে যাক না কেন দরজা আমি খুলব না। কিন্তু কে জানতো আমার খামখেয়ালি স্বভাবের জন্য নিজের বিপদ নিজেই ডেকে আনবো। বেবি গার্ল। ওনার গলার আওয়াজ শুনে আমি ভূত দেখার মতো ভয় পেয়ে যাই। উনি আমার রুমে, কিন্তু দরজাটা লাগানো ছিল। তাহলে আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকালাম। যা ভাবলাম তাই হলো। উনি বেলকনির দরজায় সুন্দর মতো হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। ঠিক যতক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছেন সেটা বোঝা মুশকিল। আর মুখে সে চিরচেনা সাইকো হাসি। আপনি? খুব ভারী আর নেশা লাগানো গলায় উনি বললেন। বাসর করতে এসেছি জান, একটা চোখ টিপ দিয়ে বলছে। আমি হতভম্বের মতো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। ছি, এখন ছি করার সময় নয় জান, অন্য আওয়াজ করার সময়। বুঝতে পারলাম আজকে আর আমার শেষ রক্ষা হবে না। উনি যখনই আমার দিকে এগিয়ে আসছিলেন আমার নিঃশ্বাস ভারী হতে থাকে, হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। কি করব এখন? উনি আমার খুব একটা কাছে আসতে দরজা খুলে দৌড় লাগাই। উদ্দেশ্য মনির রুম। আর যাই হোক, মনির সাথে থাকলে উনি আমাকে ছোঁয়া তো দূরে থাক, কাছেও আসতে পারবে না। কিন্তু ভাগ্য সেদিন আমার সহায় ছিল না। আমি মনির রুমের কাছাকাছি যেতে তো পেরেছিলাম, কিন্তু নক করতে পারিনি। তার আগেই কিংসুক আমাকে ধরে ফেলে। এক হাত দিয়ে আর আমার মুখ চেপে ধরে, আর এক হাত দিয়ে আমাকে হাফ কোলে নেয় আর কানে মুখ দিয়ে বলে, আমি ভেবেছিলাম তোকে আরও কিছুদিন সময় দিব, কিন্তু না, তুই তো তার যোগ্যই নস জান। আজকে আর আমাদের মধ্যে কোনো দূরত্ব আমি অ্যালাউ করব না। আমি প্রাণপণ দিয়ে চেষ্টা করলাম নিজেকে ছাড়ানোর, কিন্তু পারলাম না। ওনার শক্তির কাছে আমার শক্তি কিছুই নয়। নিজের বিশাল দেহে বন্দি করে নেয় আমাকে। এক প্রকার টেনে হিঁচড়ে জোর করেই আমাকে নিজের রুমে নিয়ে যান উনি। ওনার রুম এতটাই আধুনিকভাবে বানানো ছিল যে কেউ চেঁচিয়ে চেঁচিয়ে মরে গেলেও অন্যরা জানবে না, আর লক ছাড়া কেউ খুলতেও পারবে না। এ বাসার সবার থেকে ওনার প্রতিটি জিনিস বরাবরই আলাদা। না ভয়ে কেউ ওনার সামনে কথা বলে, আর না সাহস আছে মিস্টার কিংসুক আবিরের বিরুদ্ধে যাওয়ার। ডোর লক করেই উনি আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমি তাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে যাই। উনি নিজের শার্টের হাতা উপরে উঠাতে উঠাতে আমার খুব কাছে চলে আসে, আর ভয়ে আমি দু হাতে ভর দিয়ে পিছনে যেতে থাকি। কিন্তু কোনো লাভ হয়নি। উনি আমার পা ধরে টান দিয়ে নেয় নিজের বিশাল শরীরের নিচে। আমি ওনা থেকে হাইটে এতটাই ছোট ছিলাম যে আমাকে খুঁজে পাওয়াই মুশকিল। এরপর উনি আর কোনো কথা না বলেই পাগলের মতো পুরো মুখ গলা সব জায়গায়। আমার এই 30 বছর বয়সের ভার্সিনিটি ভাঙবো আজকে যান। একটু সহ্য করে নাও প্লিজ। আই এম প্রমিস আই উইল বি জেন্টেল ফ্রম টুমোরো। উনি উম্মাদের মতো কিস করতে থাকে আমাকে। ওনাকে থামানোর মতো আর কোনো উপায় না পেয়ে নিজের ব্রেন প্রয়োগ করলাম। কোন অধিকারে আপনি আমার কাছে এসেছেন? 5 বছর আগে বিয়ে করেছি, ভুলে গেছিস? যেখানে আমি জানতামই না বিয়ের কথা, সেখানে কিভাবে মনে রাখবো বলেন? ওহ বেবি, জানো তো, না বলে রাগ করছো। আয় তোর রাগ ভাঙাই। উনি আবারও আমাকে কিস দেওয়া শুরু করেন। কি করব বুঝতে না পেরে নিজের তর্ক চালিয়ে গেলাম। বল দিয়ে না পারলেও বুদ্ধি দিয়ে তো পারতেই হবে। তখন আমি অনেক ছোট ছিলাম। আমি মানি না আপনাকে স্বামী। এখন তো বড় হয়ে গেছো, এখন মেনে নাও। এই 5 বছর তো একবারও আমার খোঁজ রাখেননি, তাহলে কেন আজকে এমন করছেন? আর এটার কি গ্যারান্টি আছে যে আপনি এই 5 বছরে কোনো নারীর কাছে যাননি? আমার শেষের কথাগুলো কেন জানি না ওনার পছন্দ হয়নি। বিছানার সাথে আমার গলা চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলতে থাকে, এই 5 বছরে 5 সেকেন্ডের জন্য তুই আমার চোখের আড়াল হোসনি। তো শুরু থেকে শেষ অবধি সবটাই আমার জানা। উনি এতটাই জোরে আমার গলা চেপে কথাগুলো বলছিলেন যে আমি ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। আমার অবস্থা খারাপের দিকে যাচ্ছিল বিধায় উনি নিজের রাগটা কন্ট্রোল করে আমার গলা ছেড়ে উঠে দাঁড়ায়। আমি অনবরত কাশতে থাকি। তাতে ওনারও একটু দয়া হচ্ছিল না আমার উপরে। উল্টো পানির জগ ধরে জোর করে আমার মুখে পানি ঢেলে দেয়, আর পরক্ষণেই আমাকে উঠিয়ে নিয়ে চলে যান ওনার হিডেন রুমে। ওনার যে একটা হিডেন রুম ছিল আমি এটাও জানতাম না, কিন্তু যখনই ওনার হিডেন রুমে আমাকে নিয়ে যান আমি আতঙ্কে আটকে উঠি। এসব কি? আমি কি কোনো স্বপ্ন দেখছি? পুরো রুম জুড়ে আমার ছবি। এখানে এমন অনেক ছবি আছে যেগুলো আমি ফেসবুকে আপলোড করিনি, আর না কাউকে দিয়েছিলাম। সব আমার ফোনেই ছিল। তাহলে উনি কীভাবে পেলে এসব? আর কবে থেকে এসব হচ্ছে? শুধু যে আমার ছবি ছিল বিষয়টা এমন নয়, সাথে ছিল আরও অনেক কিছু। কিন্তু উনি তো এখানে ছিলই না, আর না এখানে এসেছিল কখনো। তাহলে এসব? আমার ভাবনার মাঝে ওনার বলা কথাগুলো শুনতে পাই।
তোর এমন কোনো বিষয় নেই যেটা আমি জানি না। তোর বড় হয়ে ওঠা থেকে এই অবধি সব কিছুই আমার জানা। আপনি কি পাগল? তোর জন্য। তাহলে এই 5 বছর কেন দূরে ছিলেন? তখন কোথায় ছিল আপনার স্বামীর অধিকার? উনি আমাকে নিজের দিকে ঘুরিয়ে নেন আর শক্ত করিয়ে আমার কোমর চেপে ধরেন। দাঁতে দাঁত চেপে বলতে থাকেন, এই মেয়ে, বয়স কত ছিল তোর? তখন পারতি আমাকে সামলাতে? একদিনই তো হসপিটাল গিয়ে পড়ে থাকতি। উনি না থেমে কয়েকটা জিনিসের কাছে আমাকে টানতে টানতে নিয়ে যান। এই দেখ, তোর ফেলে দেওয়া টিস্যু। দেখ কত যত্ন সহকারে রেখেছি। এই যে তোর এক কানের ঝুমকো, যেটা মেলায় হারিয়েছিস বলে কেঁদেছিলি, এটা আমি খুঁজে বের করি। দেখ তোর ঠোঁট লাগানো পানির গ্লাস, যেটা দিয়ে তুই সাথীর বিয়েতে পানি খেয়েছিলি। তোর ঠোঁটের লিপস্টিক এখনও হালকা আছে। যখনই তোর কথা মনে পড়তো আমি এসে এটাই ঠোঁট লাগাতাম। কাছে থেকেও তো তোকে ছুঁতে পারিনি আমি। দেখ তোর হেয়ার ব্যান্ড, যেটা কলকাতায় বেড়াতে যাওয়ার সময় ফেলে দিয়েছিলি মনের বলে। আর কি জানতে চাস বল? একটা মানুষ আর একটা মানুষকে ঠিক কতটা চাইলে এসব করতে পারে আমার জানা নেই। বুঝতে পারলাম এভাবে কাজ হবে না। নিজেকে বাঁচানোর জন্য আবার সব থেকে বড় কাজটা করে ফেললাম। আমাদের বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুললাম। যখন আপনার সাথে আমার বিয়ে হয় তখন আমি ছিলাম 15 বছরের কিশোরী, আর আপনি 25 বছরের যুবক। আমাদের বিয়ের বৈধতা কোথায়? বাংলাদেশের আইন মোতাবেক আমাদের বিয়ের বৈধতা নেই। না আপনি আমার স্বামী আর না আমি আপনার স্ত্রী। কথাটি বলতে দেরি আর আমার গালে থাপ্পড় পড়তে দেরি হলো না। কিংসুক বলছে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যেটা তোর কাছে যাওয়া থেকে আমাকে আটকাবে। কথাটি বলে উনি বাহিরে চলে গেলেন, আর আমি নিচে বসে গালে হাত দিয়ে কান্না করতে থাকলাম। ওনার স্বরের গতি এতটাই জোরে ছিল যে আমি তাল সামলাতে পারিনি। গালটা মনে হয় অবশ হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে দেখলাম উনি আসছে না। ঠিক তখনই পালানোর সিদ্ধান্ত নিলাম, কিন্তু আমার সিদ্ধান্তে কী বা যায় আসে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে কেন বোঝো না। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।